নমস্কার বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত আপনাদেরকে স্বাগত জানাই। আমার সামনে যাকে দেখা পাচ্ছেন তিনি কানাডা প্রবাসী ডক্টর ডক্টর সৈকত কুমার বাসু। তো ওনার কাছে আসার কারণ তো আপনারা বিগত কিছু ভিডিওতে দেখেছেন। ওনার কাছে এসেছি একটা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। তো কৃষি সংক্রান্ত বিভিন্ন খবর আমাদের চ্যানেলে আপনারা দেখেন, বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ শোনেন, বা কি হয় না হয়, আপনাদের চাষের অবস্থা কি গ্রাম বাংলার বুকে, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনাদের একটা পরিসংখ্যান, একটা তুলনামূলক আলোচনা শোনাবো। যেহেতু উনি কৃষি গবেষক, কৃষি বিজ্ঞানী এবং পরিবেশ কর্মী, এবং দীর্ঘদিন ধরে সুদূর অস্ট্রেলিয়াতে, কানাডাতে থাকেন, এবং ওনার গবেষণার বিষয় ভেষজ বা মৌমাছি বিভিন্ন রকম বিষয় নিয়ে উনি কাজ করেন। তাই মনে হলো যে এমন একজন মানুষকে যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, তার ওই সুদূর কানাডার কৃষিকাজ আর আমাদের ভারতে যখন উনি আসেন, এখানকার যে কৃষি ব্যবস্থাপনা, সেগুলোর মধ্যে কিছু পার্থক্য বা কিছু একটা ভালো লাগা বিষয় আলোচনা করতে পারি। যে ওখানকার কেমন চাষাবাদ হয়, যেগুলো আমরা সচরাচর জানি না, ওখানে কেমন চাষাবাদ হয় আর আমাদের এখানে কেমন চাষাবাদ হয়, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা আজকের গল্প ছলে করব। আপনাদের একটা অন্য রকমের ভালো লাগা অনুষ্ঠান হবে বলে মনে করছি। এবং যেটা শুনলে আরো আশ্চর্য লাগবে, এই কৃষি ভূমিগুলো কিন্তু বিশাল। মানে এক একজন কৃষকের, মানে একটা 1000 একর কৃষক যার জমি, তাকে শিশু কৃষক বলা হয়, খেলা খেলা কৃষক। মানে যেগুলো আমাদের প্রান্তিক কৃষক যারা রয়েছে, আমাদের এখানে হয়তো 10 বিঘে কি 12 বিঘে 15 বিঘে রয়েছে, ওইটা হচ্ছে বাড়ির বাগান, ওটা কোনো জমিই নয়। ওদের কৃষক বলতে 5000, 10,000, 15, 20, 25, 30, 60,000 একর পর্যন্ত এই এত বড় বড় চাষের জমি আছে। এখন এইটা শুনে অনেকে আমাদের বলে যে ভারতের সাথে তাহলে তফাৎটা কি? আমাদের জমিগুলো ভাগ ভাগ করা, দেখবেন আমাদের জমিগুলো ছোট ছোট, অর্থাৎ বাবা কাকা মামা দাদু ইত্যাদি এই যে পারিবারিক ভাবে ভাগ হয়েছে, তাহলে আমাদের জমির আয়তনগুলো ছোট হয়েছে। আল দিয়ে 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 আপনি যদি রেলপথে যান, তাহলে দেখতে পাবেন গ্রামের জমিগুলো বিভিন্ন আল দিয়ে ভাগ করা রয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন মানুষের আলাদা মালিকানা। ওখানে এই মালিকানাটা বিশাল। তার কারণ হচ্ছে সেই প্রাচীন সময় যখন ইউরোপিয়ান কলোনিয়াল লোকেরা এই দেশে এসে পৌঁছলো, এই জমি যখন ভাগ বটোয়ারা শুরু হলো, তখন এরকম গল্প শোনা যায় যে তাকে বলা হলো যে জমির মালিককে বলে, তুমি জমি নিতে এসছো, তাহলে এই দাক্কাটা জায়গা থেকে হাঁটতে শুরু করো, যেখানে গিয়ে বিকেলে থামতে পারবে, যদি মরে না যাও পথের মাঝখানে, তাহলে সরকার গিয়ে সেটা দেখে সেই পর্যন্ত জমি ওর হলো। এরকম নানান রকম কম্পিটিশন হতো সেই সময়ের যুগে, এই জন্যই এত বিশাল আকার জমি। এবার সেই জমি বন্টনের মধ্যে সেখানকার আদিবাসীদের সাথে যাকে বলে সংঘর্ষ এবং তাদেরকে বঞ্চনা ইত্যাদি অনেক প্রশ্ন আসবে, সেটা নিয়ে আলোচনা করার জায়গা নেই। কিন্তু জায়গাটা হচ্ছে এইটা, আমাদের জমিগুলো ছোট, তাদের চাষযোগ্য জমিগুলো বিশাল। তাহলে তাদের যে কৃষিটা হয় সেটাকে একদম বলা হয় শিল্পিক কৃষি, মানে ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার। এটা কিন্তু মানুষের হাত দিয়ে চাষ করা সম্ভব না। হ্যাঁ, এত হাজার হাজার একর বিঘে যদি কারোর জায়গা থাকে এবং সেখানে যদি চাষের পরিকল্পনা করে, সেক্ষেত্রে ওটা লেবার লাগাবে কজন? লেবার দিয়ে হবে না, মানে 100 জন লেবার দিয়ে যন্ত্র ছাড়া হবে না। তাহলে সেই যন্ত্রটা কিন্তু দেখার মতো। ওদের দেশে যে ফার্ম মেকানাইজেশন, আমাদের এখানে খড়গপুর আইআইটিতে একটা ওই ফার্ম মেকানাইজেশন ডিপার্টমেন্ট আছে, মানে ফার্মের কৃষি ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি লাগে বা ট্র্যাক্টর। আজকাল তো আমাদের দেশেও আমি দেখেছি ট্র্যাক্টর বা জন ডিয়ার বলে যে কৃষি ক্ষেত্রের খুব নাম করা কোম্পানি, তাদের যন্ত্রপাতি কিন্তু আমি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও, মানে পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য অঞ্চলেও দেখেছি লোকজন ব্যবহার করছেন। তো এই জন ডিয়ার বা এইরকম বড় বড় কোম্পানির বিশাল বিশাল যন্ত্র, সেই যন্ত্রের মেলায় গেলে আমরা ছবি দেখালে আপনি দেখতেন, মানে মানে ভয় পেয়ে যাবেন। এক একটা মনে হবে দানবের মতো ট্র্যাক্টর। সেই ট্র্যাক্টরের চাকাতে, মানে আমি তো লম্বা, ধরুন আমার মতো 1.5 জন লোকে হচ্ছে তার ব্যাসার্ধ, এত বড় বড় চাকা, মানে এই বিশাল চাকা। এইরকম ব্যাসার্ধের জমি দিয়ে তাদের জমিগুলোকে চাষ করতে হয়, মানে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, তারা চাষ করতে করতে যাচ্ছে। তারা একদিক থেকে ফসল কাটছে মেশিন, আবার আরেক দিক দিয়ে পাইপের মধ্যে আরেকটা মানে বড় গাড়ি তার পাশে পাশে যাচ্ছে, তার মধ্যে সেই চাষটাকে ধরে রাখছে, মানে আখ কাটছে, ফল কাটছে, তুলছে। মানে আমরা যে চিন্তা করি আলুর খেতে যাব, এই খুচুরি দিয়ে আলু তুলবো বা গাছ থেকে টেনে টেনে তুলবো, আমি 1 বছর চেষ্টা করলেও বোধহয় সারা মাঠ খুঁজে বার করতে পারবো না। ওদের তো মনে রাখতে হবে এগুলো শীত প্রধান দেশ, তাহলে স্বল্প সময়ের মধ্যে চাষ এবং স্বল্প সময়ের মধ্যে ফসল উঠিয়ে নেওয়া, আবার পরের বীজটাকে রোপণ করে রাখা, এই ধরনের ব্যাপারটা থাকে বলে সমস্ত জিনিসটা যান্ত্রিক। এমনকি এদের পেস্টিসাইড, কীটনাশক, সার এগুলো প্রদান করা হয় ওই 2 সিটার এয়ারক্রাফটের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে, এবং বড় বড় স্যাটেলাইট ইমেজারি দিয়ে জমির চরিত্র, তার ইতিহাস সমস্ত ধরে করে রাখা রয়েছে। আমাদের আলের পাশে ধরুন রতনের জমি, আর এ পাশে লালুর জমি। এই রতন আর লালুর এই জমি নিয়ে ভাগাভাগি নিয়ে গন্ডগোল হয় না, যে কে আলটা ব্যবহার করবে,
ওখানে কিন্তু একদম ছবি মানে একবারে সরকারি ভাবে স্যাটেলাইট থেকে ইমেজ করে মানে পিটারের জমি আর জেমসের জমির মধ্যে কোনো তাদের মানে সেই ভারত এবং চীনের মধ্যে বাউন্ডারি মধ্যে ডিস্টিংক্ট বাউন্ডারি করা আছে। এইটা তোমার জায়গা, এটাকে আর পরিবর্তন করা যাবে না যদি না সে বিক্রি করে ইত্যাদি ইত্যাদি করে। জমির চরিত্র আমাদের দেশে যেরকম কথা বললি আমরা জমির চরিত্র পাল্টে ফেলি, এইসব দেশে জমির চরিত্র পাল্টানো যায় না। কৃষি জমিই থাকতে হবে, কৃষি জমিতে অন্য জিনিস অ্যালাউ করা হয় না যদি না সেনাবাহিনীর নিরাপত্তার দেশের কারণে বা একটা ইনফ্রাস্ট্রাকচার একটা ব্রিজ তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি, এইসব ব্যাপার ছাড়া করা যায়। স্পষ্ট দৃশ্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন, কি পরিমাণের ফসল ওনারা উৎপাদন করেন, কি পরিমাণের জমি এক একজন কৃষকের রয়েছে। আচ্ছা, এই যে এত পরিমাণের জায়গা জুড়ে তারা চাষাবাদ করেন এবং এই যে এত পরিমাণের ফসল উৎপাদন হয়, সেগুলো কি সব ওই বাজারজাত করেন? বাজারজাত করে, এদের কোনো এরকম ফ্যাক্টরি রয়েছে কিছু? এখন ব্যাপারটা হচ্ছে যে ধরো কানাডাতে যে বিপুল পরিমাণে গম উৎপাদন হয় তার একটা পার্ট তো কানাডাকে ব্যবহার করতেই হবে তাদের খাদ্য করার জন্য, কিন্তু তাদের দেশে এত লোক নেই যে এই সমস্ত উৎপাদিত গমটা দেশের মধ্যে ব্যবহার হয়ে যাবে, তাহলে তারা কিন্তু এই গম বাইরে বিক্রি করে, এটা তাদের একটা বড় ব্যবসা। এই গম ভারতে আসে, চীনে যায়, ইউরোপে যায়, পৃথিবীর নানান দেশে কানাডার গম যায়। মাঝে মাঝে যে আমরা কখনো কখনো খেতে খেতে খুব ভালো রুটি পাই বা খুব ভালো কোয়ালিটির আটা থেকে যেগুলো হয়, এগুলো কিন্তু ক্যানাডিয়ান গম। আচ্ছা, আরেকটা মজার কথা যেটা আমাদের জানা নেই সেটা হচ্ছে ডাল শস্য। অর্থাৎ আমরা তো ধরো মুগের ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, কত কি বলে কাবলি ছোলা ইত্যাদি কত রকমের ডাল জাতীয় শস্য খেয়ে থাকি। এটা আমাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ মানে খাদ্য, ভাত এবং ডাল রুটি, এটা তো আমরা বলে থাকি। আচ্ছা, ওদের দেশে গেলে যেটা আশ্চর্য হয়ে যাবে, কানাডার বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে যে প্রেরি অঞ্চলে বললাম, তুমি গিয়ে দেখবে ভারতীয় ডালগুলো চাষ হচ্ছে। অর্থাৎ মুগের ডাল, মুসুর ডাল, কড়াইশুটি, কাবলি ছোলা বিপুল পরিমাণে চাষ হচ্ছে। অথবা ওদের দেশের লোকেরা এই মুসুর ডাল, মটর ডাল খায় না, মাথায় দেয়, তারা কিন্তু জানে না, কিন্তু চাষ করছে। তাহলে চাষ করে কেন? চাষ করে কেন না, ভারতের মতো দেশেরা, আমাদের দেশে প্রচুর ডাল উৎপন্ন হয়, কিন্তু আমাদের দেশে ডালের চাহিদা এত বেশি যে ভারত সরকারকে বাইরে থেকে যোগান দিতে পারে না। তা কানাডাতে যেহেতু ওদের প্রচুর জমি, ভারত সরকারের সাথে তাদের চুক্তি আছে, তাদের প্রচুর চাষিরা বিভিন্ন ডাল শস্য চাষ করে এবং অনেক সময় এর বীজ ভারত সরকার দেয়, উন্নত মানের বীজটা ওদের ওখানে করতে হবে। কেন, ডাল নিয়ে তো ওরা খুব বেশি গবেষণা করে না, ওদের লাগে না বলে এই বিপুল পরিমাণে ডাল একেবারে জাহাজে করে ভারতবর্ষে চলে আসে এবং এইটা ওদের একটা বিশাল লাভজনক ব্যবসা। আপনার জেনে আশ্চর্য হবেন, আমি যখন প্রথম কানাডায় গেছিলাম ওদের সাথে আলাপ আলোচনা করতাম, ওরা জানতো যে ভারত সরকার যেহেতু একটা মানে হিন্দুদের দেশ ভারত, তারা গোমাতাদের খুব ভালোবাসে, এটা ওরা পশু খাদ্য তৈরি করছে এটা জানতো। যে ভারতে এত চাষ হয় যে পশু খাদ্য চাষ করতে পারে না, তাই কানাডার মাটি থেকে পশু খাদ্য হিসেবে চাষ করে এগুলো গরু ইত্যাদি খাওয়ানো হয়। আমরা যখন বললাম যে এটা আমরা খাই, মানে ওদের দেশে না পালসেস বলে কোনো কনসেপ্ট নেই। ওরা এই পালস বলতে যেটাকে আমরা বোঝাই, ওরা পালস বলতেই হাতের পালস বোঝে। ওরা এই পালস বলতে যে শব্দটাকে ইউজ করে তাকে হচ্ছে লেগুম। আচ্ছা, একই ব্যাপার, পালস লেগুম একই ব্যাপার। ওদের দেশে লেগুম, এবং লেগুম বলতে ওরা বোঝে হচ্ছে বিনস, অর্থাৎ সয়াবিন অথবা কিডনি বিন, অর্থাৎ যেটা কিনা আমাদের রাজমা, এইটা ওদের এখনকার সময় আপনি গেলে অনেক ভারতীয় রেস্টুরেন্টে ভারতীয় খাবার পাওয়া যায়, বা ওদের দেশের কিছু মানুষ এই মুসুর ডালের স্যুপ টুপ ইত্যাদি ব্যবহার শিখেছে, কিন্তু এটা মানে একদম হালের 5-7 বছরের ঘটনা। তার আগে পর্যন্ত কিন্তু এই কানাডার থেকে, তাহলে কানাডার সাথে ভারতের চাষের বা কৃষির একটা ঐতিহাসিক যোগাযোগ আছে। কিন্তু আরেকটা যে পাঞ্জাব প্রদেশ থেকে বহু বছর আগে, স্বাধীনতার আগে থেকে বহু মানুষ কানাডাতে বসবাস করছেন, তাদের একটা বিরাট পাট কিন্তু তারা কৃষি এবং খুব সফল কৃষক। পাঞ্জাব যেরকম এখানে তারা খুব সফল কৃষি করেছে, যে সমস্ত অভিবাসীরা ওই দেশে গেছে তারাও কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত এবং খুব ভালো মানের কৃষিকাজ তারা করছেন এবং প্রচুর জমি ইত্যাদিতে তারা চাষ করে রীতিমতো সম্পন্ন কৃষক হিসেবে পরিচিত এই দেশে। মানে দর্শক বন্ধুরা, আমরা খুব একটা মনোগ্রাহী আলোচনা আজকে করলাম এবং ডক্টর বাসুর কাছ থেকে জানার চেষ্টা করলাম, যেহেতু উনি দীর্ঘদিন সে দেশে রয়েছেন, কৃষি নিয়ে গবেষণা করেন, একজন কৃষি বিজ্ঞানী, আর কেমন ভাবে কি চাষ হয় এবং ভারতের সঙ্গে সে দেশের কৃষি সংক্রান্ত যে যোগাযোগ বা একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে একটা চুক্তি রয়েছে, সেই সবকিছু একটা বেশ খুব আমার নিজস্ব ব্যক্তিগত দিক থেকে বলতে খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে আশা করি আপনারা যারা দেখবেন আমাদের অনুষ্ঠান, আপনাদেরও ভালো লাগবে। আবার অন্য কোনো বিষয় নিয়ে তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আজকের এই পর্যন্ত। ডক্টর বাসু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আবার দেখা হবে। নিশ্চয়ই, নমস্কার।